ছোট বড় সকল ধরনের সাহিত্যের গল্প নিয়ে তৈরি বহ্নি পতঙ্গ। আজ আপনাদের কাছে বহ্নি পতঙ্গের নিবেদন সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প। শান্তনু দাশের কলমে ভৌতিক গল্প দাহ পিশাচিনী। গোয়েন্দা চরিত্র দামিনীর জন্য তিনি বিশেষ জনপ্রিয়। দাহ পিশাচিনী গল্পটি প্রথম প্রকাশিত হয় অতিক্রমণ পত্রিকায় 2022 সালের মে মাসে। গল্পটি দেবীদি সিরিজের তৃতীয় গল্প। দেবীদির ভূমিকায় প্রিয়াঙ্কা দে, গল্প পাঠে মৌমিতা দে। গল্পের সূত্রধার অরূপ। শুরু হচ্ছে দাহ পিশাচিনী। হুকু আছে তো কলকে নেই, কলকে আছে তো ঠিকরে নেই, ঠিকরে আছে তো তামাক নেই, তামাক আছে তো ঠিকে নেই, ঠিকে আছে তো আগুন নেই, আগুন আছে তো উনান নেই, উনান আছে তো চাকরানি নেই, চাকরানি আছে তো তার কান নেই, কান আছে তো তাতে পর্দা নেই, হাতের গোড়ায় গুছিয়ে হুঁকোটা দেবে এমন কেউ নেই। অকাল কুষ্মাণ্ড কাজের বেটি জুটেছে আমার কপালে। দেবীদি দরজার পানে চেয়ে ক্ষান্তর উদ্দেশ্যে রেগে মেগে তীব্র স্বরে কড়া গলায় একটা বড় সড়ো বচন ঝাড়ে। আসরটা ঠিকমতো জমছেই না আজ। গরমটাও জাগিয়ে পড়েছে 2 হপ্তাহ যাবৎ। বৈশাখ মাসে নাকি কাল বৈশাখী ঝড় ধরা দেয়। ঝড় তো দূর হস্ত, গাছের শুকনো পাতাও নড়ে খসে পড়ে না। এবার পবন আর বরুণ দেবের কবে দয়া হবে সেই আশাতেই সকলে বসে আছি আমরা। ঢং ঢং শব্দ করে ভট্টাচ বাড়ির বড় ঘড়িটা 7টার ঘণ্টা বাজিয়ে জানান দেয় সান্ধ্য নির্ঘণ্ট। হাতে ধরে তাল পাখার বাতাস করছি আর শাড়ির আঁচলের কুট দিয়ে গলার কাছে থাকা ছিটে ফোঁটা ঘামটা মুছছি। মাথার উপরে ঘুরন্ত ব্রিটিশ পাখাও এই গরমে হাড় মেনেছে। মাধবী পাটি ছেড়ে উঠে দুয়ারের দিকে চলে যায়। সেখানে গিয়ে ভিজে লাল শালু জড়ানো কুঁজোটা কাত করে কাঁসার গেলাসে জল ভর দিয়ে ঢক ঢক করে খেতে শুরু করে। ভট্টাচ গিন্নির বৈঠকখানাটা খুবই চুপচাপ। আসলে আমাদের স্ত্রী মহলে আজ একজন আসেনি, কমলা। বাড়ি থেকে তাঁর বাপের কড়া হুকুম, সাজবেলায় ঘরে কাজ ফেলে মেলাচ্ছয় বিধবার বাড়িতে আদে দিতে যাওয়া হবে না। তাই বিরস বদনে আমি, মাধবী আর বসুধা মেঝেতে শীতল পাটির উপরে বসা। দেবীদি চৌকিতে বসে পান চিবোচ্ছে। বিরক্তির সাথে থুকদানিতে বার কয়েক পিক ফেলে নিয়ে দেবীদি বলে, সমাজের গোড়ামির বিরুদ্ধে গেছ কি মরেছ? এই পোড়া ভূখণ্ডের আর কিচ্ছু হবে না, শুধু আচার বিচার নিয়ম ও মরণ থাকবে। কতটা সাহস দেখ বুকে! আর আমায় বলে কি নাম লেচ্ছ বিধবা? তাই বিধবা দেবাঙ্গিনী ভট্টাচার্যি তোর কোন পাকা ধানে মই দিয়েছে রে? আর তুই যে সুদের নামে 3 পয়সাকে 33 টাকা দেখাস, সুদখোর কুমির! আমার সামনে কেন কথাগুলো বলে না? দেবীদি নিজের আত্মবিলাপ শুরু করে দিয়েছে। আমরা চেয়ে আছি তার দিকে। কিছুক্ষণ পর ক্ষান্ত থালায় করে ধনেপাতার বেশ কয়েকটি বড়া করে এনে পাটির উপর রাখে। দেবীদি কড়া নজরে চায় ক্ষান্তর দিকে। ক্ষান্ত সেদিক পানে চেয়ে সামান্য ঢোক গিলে বৈঠকখানা থেকে চলে যায়। বসুধা অবাক হয়ে জিজ্ঞেস করে, বড়া এই ভর সন্ধ্যেতে? ওগুলো বড়া নয়, পকোড়া, খেয়ে দেখ। দেবীদির এই কথাটা শুনে আমরা সবাই থালা থেকে পকোড়া তুলে খেতে থাকি। স্বাদে বেশ লাগছে, কিন্তু দেবীদি মানুষ ভালো, কিন্তু মেজাজ ব্যাগরা দিলে সামনের জনের রক্ষে নেই। সেবার বোসদের পুকুর ঘাটে দেবীদি জল আনতে যায়।
আর পথে দেখা হয় পূজারী বাচস্পতি ঠাকুরের সাথে। মানুষটি খুবই সাত্ত্বিক ও ধর্মপরায়ণ ব্যক্তি। শালগ্রাম শিলা হাতে তিনি ওই পথেই গ্রামের কুল মন্দিরের দিকেই যাচ্ছিলেন। দেবীদিকে দেখা মাত্রই তিনি তেড়ে মেরে বিরক্তির সাথে বলে ওঠেন, উফ 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 উফ, সম্মুখে পড়বি তো পর সেই আচার বিচার না মানা ভ্রষ্টা বিধবাটা। এই যে এই এই তুমি আমার সমর থেকে দূরে সরো তো, যাও যাও। হাতে নারায়ণ আছে দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ না? নারায়ণ যাচ্ছে তো, তোমার ছায়া আমার গায়ে লাগলে দোষ হবে, সরো সরো। শোনা মাত্রই দেবীদির ফর্সা সুন্দর মুখের ভাব পুরো বিগড়ে যায়। ভরা কলসি কাঁখ থেকে পথের মাঝে নামিয়ে বলে ওঠে, আরে বা রে পুজুরি, রাস্তাখান তো এত বড়, নারায়ণকে আটকাচ্ছে কে? হাহ, আচার বিচার না মানা ভ্রষ্টা বিধবা। তা বিধবা কখন কোথায় কি করছে তার খবর নেবার জন্যে তো ওত পেতে চণ্ডী মণ্ডপে পুকুটানো। পুকুরটা কি বাচস্পতি ঠাকুরের বাপের সম্পত্তি? এই 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 দেখো দেবাঙ্গিনী, সমঝে কথা বলো। আর 5টা গ্রামের মানুষের মতো আমি নই, রেগে গিয়ে এমন সাপ সামন্ত করবো না। করো, দেখি কত সাপের জোর। ফালতু মূল্যহীন আচার বিচার না মানলেই টিকিওয়ালাদের হাতে ঘা লাগে, তাই না? বড় বড় কথা বলো না। তুমি যেসব অনাসৃষ্টির কাজ করো তাতে পাপ বাড়ছে বই, কমছে না। বারুক, বেশ করি, আরও করব। চিত্রগুপ্ত কি তোমার শ্বশুর ঠাকুর যে খেরোর খাতা খুলে আমার পাপের হিসেব রাখবে? নারায়ণ নারায়ণ। আরে নারায়ণকে না, তোমায় বলছি। তোমার জায়গা নরকেও হবে না। সে আমি জানি। আমি যা সৎ কাজ করছি তাতে ব্রহ্মার পাশের সিট যে আমার বাধা ধরা, সেটা আমি জানি। নারায়ণ নারায়ণ, কি অলক্ষণে কথা! তুমি গ্রামের মেয়েদের লেখাপড়া করার বুদ্ধি দাও কোন সাহসে? তুমি জানো না এটা শাস্ত্র বিরুদ্ধ? লেখাপড়া করলে যে বিধবা হয় তুমি জানো না? তোমার নিজেরও তো তাই হয়েছে। এখন নিজের মতো গ্রামের সকল মেয়েকেই সেটা বানাতে চাইছো। এ বামুন বাচস্পতি, অনেকক্ষণ ধরে ভদ্র ভাষায় কথা বলছি, তোমার বয়সকে তোয়াক্কা করে। নইলে নইলে বিধবা হওয়াটা ভাগ্য হতে পারে, কিন্তু লেখাপড়া তার কারণ নয়। তা এতই যখন শাস্ত্রজ্ঞ, তাহলে ওই সরস্বতীর মূর্তিটা দামোদরে ফেলে একটা পুরুষ দেবতাকে বিনা আর হাঁস ধরিয়ে পুজো করতে পারো তো। কারণ বিদ্যার দেবীটা যে, সেও তো মেয়ে মানুষ। তাহলে ওই সরস্বতীও বিধবা? নারায়ণ নারায়ণ, কি সাহস, কি তর্ক! মহাদেবী ভগবতী ভারতীর সাথে নিজের তুলনা। কি মনে করো পৈত ঠাকুর, আমি কিছুই জানি না? এতই যখন জাতপাতের বিচার, তাহলে প্রতি শুক্রবার কানে আতর লাগিয়ে টিকি উঁচিয়ে বাগদিপাড়ায় কার সাথে দেখা করতে যাও? ভণ্ড পুরুত। তা সেখানেও যখন যাও তখন কি হাতে শিলা নিয়ে যাও? নারায়ণ নারায়ণ। ব্যাস ওই মুহূর্তে বাচস্পতি ঠাকুর দৌড় দেয় মন্দিরের পানে। আমার সাথে লাগতে এসেছিল। মেয়েদের লেখাপড়া নিয়ে বিরোধিতা করলে এইভাবেই কাছা খুলে হাতে ধরিয়ে দেব। দেবাঙ্গিনী ভট্টাচার্য আমি। তারপর থেকে 2 পাত যদি পথে মধ্যে দেবীদের চোখাচোখি তিনি হন, ভয়ে 7 হাত দূরে পালিয়ে বেড়ান। যাকে সেসব কথা, দেবীদের ব্যাপারে এসব বলতে গেলে একটা বড় সড় মহাভারত হয়ে যাবে। দেবীদিকে বসুধা কিছু একটা বলতে যাবে, এমন সময় দরজার সামনে এসে দাঁড়ায় কমলা। ঘেমে গেছে পুরো, সামান্য হাঁপাচ্ছেও, মনে হচ্ছে যেন দৌড় দিয়ে এসেছে। ও বাবা, আমি তো ভাবলাম
আসর জমে গেছে এতক্ষণে। সবাই দেখি গরম উপভোগ করছে। কথাগুলো বলে কমলা ঘরের ভিতর ঢুকে এসে পাটির উপরে বসে। তারপর আপন মনে পকোড়া তুলে সে খেতে লাগে। বসুধা বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করে ওঠে, কি রে, তোকে বাড়িতে যখন ডাকতে গেলাম খুড়া তো তাড়িয়ে দিল। বাবার কথা রাখো তো, ওই রকমই। তা এলি কি করে? রান্নাঘরের পিছনে বাতাবি লেবুর গাছ আছে না, ব্যাস ওটাতে চড়ে টপকে চলে এলাম। তা আমি তো ভাবলাম দেবীদের গপ্প এতক্ষণে শুরু হয়ে গেছে। গপ্প মানে কোনটা গপ্প? তেড়ে উঠে দেবীদি জিজ্ঞেস করে ওঠে। কমলা কোনো রকম পাত্তা না দিয়ে পকোড়া চিবোতে চিবোতে উত্তর দেয়, না, যেভাবে গুছিয়ে ফাঁদো তাতে গপ্প বললে ভুলই বলা হবে। দেখ কমলা, দিনে দিনে খুব বেড়ে উঠেছিস। দেবীদির প্রকৃতি উল্টানোর আগেই মাধবী শান্ত করে বলে ওঠে, ও দিদি, কমলার কথা সারা দেখিনি, তুমি তোমার কথা বলো। কমলাও ভুরু বেঁকিয়ে কথায় তাল দিয়ে বলে ওঠে, শুরু করো, সন্ধে যে মিয়ে যাচ্ছে। দেবীদি রাগে ফুঁসতে থাকে। হঠাৎ ক্ষান্ত হুকা সেজে নিয়ে বৈঠকখানায় ঢুকতেই দেবীদির মুখ ও প্রকৃতি প্রসন্ন হয়। হুকায় প্রাণ ভরে টান দিয়ে ধোয়া ছেড়ে চলে বেটি। এইভাবে প্রাণ ভরে মিনিট তিনেক হুকো টানার পর শান্ত স্বরে দেবীদি বলে, 2-3 দিনের মধ্যেই কলেজে গরমের ছুটি পড়বে। ছুটিতে কোথায় যাব এই নিয়ে অমর আর নিকুঞ্জর সাথে আলোচনায় বসেছিলাম। ছুটিতে গায়ে আসবো না, কিংবা আসলেও বাইরে কোথাও থেকে ঘুরে আসার পরই আসবো, এটাই ঠিক করেছিলাম। তা জায়গা ঠিক করে উঠতে পারি না। কথাটা আমায় জানালো নিকুঞ্জ। গ্রামের নাম বিলাসপুর, মধুমতি নদীর তীরে এই ছোট্ট গ্রাম। তোদের তো আগেও বলেছি, নিকুঞ্জর আবার একটু লেখালেখি করার স্বভাব আছে, লেখেও ভালো। কোনো এক ইংরেজি খবরের কাগজেও ও এই গ্রামের নামটা পায়। এটা আমি জেনেছি পরে, অমরকে ও বলেনি, বলেছিল আমাকে। গ্রামটিতে ভূতের একটা বড়সড় প্রভাব আছে। হ্যাঁ, আমি জানি এক্ষুনি কমলা জিজ্ঞেস করে উঠবে যে কিভাবে ওই গ্রামে যেতে হয়, ট্রেনে নাকি গরুর গাড়িতে, গ্রামে গ্রামবাসী কত, নদীর ধারে শ্মশান আছে কিনা। না জিজ্ঞাসা করলেও সাজকে সাজাতে তুমি এমনিই বলবে। কমলা উত্তর দেয়। দেবীদি আগের মতো হুকোয় টান দিয়ে ধোঁয়া ছেড়ে নিয়ে বলে, হ্যাঁ, কি বলছিলাম? হ্যাঁ, মনে পড়েছে। ফাদারটা ঠিক মতো হয়নি আজকে। কমলা, কিছু না, তুমি এগিয়ে যাও, আমরা আছি। এতক্ষণে আসর জমেছে। দেবীদি বলে চলে, গ্রামটার সম্বন্ধে তেমন কিছুই নিকুঞ্জ কাগজে পায়নি। শুধু এটুকুই জেনেছে যে রাতের পর গ্রামে কুকুরকেও দেখা যায় না। অদ্ভুত রকমের শব্দ গ্রামবাসীরা শুনতে পায়। অমরকে কিছু না জানিয়েই তাকে আর নিকুঞ্জকে সঙ্গে নিয়ে রওনা দিলাম বিলাসপুর। ট্রেন থামলো আনন্দপুর স্টেশনে। সেখান থেকে মাইলখানেক গরুর গাড়ি করে যেতে হয় মধুমতি ঘাটে। নদী পারাপারের জন্য নৌকো থাকে, চড়ে বসলাম। দূরে আবছা সবুজ রঙের কিছু দেখা যাচ্ছিল, ওটাই বিলাসপুর গ্রাম। নদীর জলের ঢেউয়ে নৌকো আপন মনে এগিয়ে চলেছে।
যত কাছে এগোতে থাকি বুঝি সবুজ রংটি ছিল শাল গাছের বাগান। নৌকোয় থাকাকালীন অমর জিজ্ঞেস করে ওঠে, বিলাসপুরে থাকবো কোথায় নিকুঞ্জ? আমাদের তো কেউ চেনে না। অমরের কথাটায় যথেষ্ট যুক্তি আছে। হুজুকের ঠেলায় এসে তো পড়েছি, কিন্তু রাতে থাকবো কোথায় কথাটা নিছকই উড়িয়ে দেওয়ার মতো নয়। নিকুঞ্জ বলে, আরে আগে নামি তারপর দেখছি। নিকুঞ্জর কথাটা শুনে নৌকার মাঝিটা আমাদের দিকে চেয়ে থাকে। বয়স ওই 40-এর মতো, গোঁফ নেই, শুধু দাঁড়িয়ে আছে, পরে আছে একটা লুঙ্গি আর কাঁধে একখানা গামছা, ঠোঁটের কোণে একটা মায়া ভরা হাসি। খোকা খুকুরা বুঝি বেড়াতে এসেছো? মাঝি জিজ্ঞাসা করলে আমরা তিনজনেই মাথা নেড়ে হ্যাঁ করে উঠি। মাঝি বলে চলে, ওই বিলাসপুরে সাধুচরণ বটব্যাল থাকে। ও যে কুড়েতে থাকে তার ঘর লাগোয়া 2-3 চটি আছে। কথাটা শুনে আমাদের আর চিন্তা রইল না। দিদি চটি কি? এই জন্যেই বলি বাংলা অভিধানটা একটু মুখস্থ করো। চটি মানে পায়ে পড়ার চটি নয়। কারো কারো বাড়িতে অনেকগুলি ঘর থাকতো, ব্যক্তি সেই ঘরগুলিতে রাতে থাকার জন্য অতিথিদের থাকতে দেন, বদলে পয়সা নেন। ও আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম, তো ঘাটে নেমে লোকজনদের সাধুচরণের নাম করতেই সবাই বাড়ি কোথায় জানিয়ে দিল। ঘাট থেকে এই মিনিট 2-এর হাঁটা পথ। গেলাম সেখানে, আর দেখাও হলো পান্থের মালিক সাধুচরণ বটব্যালের সাথে। ব্যক্তিটি মোটাসোটা, এই 60-এর কাছাকাছি বয়স, মাথায় বড় একটা তেলে টাক। কথা বললাম, জিজ্ঞাসা করলেন থাকবো কদিন। তা আমরা 1 সপ্তাহ মতো বললে উনি হিসাব করে নিয়ে বলেন 5 টাকা 2 শিকে খাওয়া দাওয়া সমেত। টাকাটা বেশি, কিন্তু রাজি না হয়ে উপায় নেই। আগাম টাকা হাতে তুলে দিলাম। ঘরগুলি টালির নয় টিনের ছাউনি দেওয়া আর ইটের গাঁথনি। চৌকি, জাজিম, চাদর, টেবিল, চেয়ার, কুঁজো, গ্লাস সবই আছে। বুঝলাম টাকাটা দিয়ে ঠকিনি। 2 ঘর নিলাম, একটাতে থাকবে অমর আর নিকুঞ্জ, অন্যটাতে আমি একলা। কলঘর থেকে দুপুরের স্নান সেরে নিয়ে দালানে খেতে বসলাম। ঠাকুরের রান্নার হাত দারুণ। কাতলার মাথা দিয়ে মুগ ডাল রেঁধেছে, মনে হচ্ছে অমৃত। আমাদের সাথেই খেতে বসেছিলেন সাধুচরণবাবু। জিজ্ঞাসা করলেন, তা এখানে হঠাৎ বেড়াতে? আমি উত্তর দিলাম, আরে দাদু, তেমন কিছুই না, গরমের ছুটি পড়েছে, আর আমার ওই বন্ধুটি মানে নিকুঞ্জর একটু লেখালেখির বাতিক আছে। নিরিবিলি জায়গার কথা জিজ্ঞাসা করলে আমাদের এক বন্ধুর বাবা এই বিলাসপুরের কথা বলেন। ও ভালো, তবে নিরিবিলি কতটা পাবে সেটা বলা মুশকিল। কেন? অবাক স্বরে অমর জিজ্ঞাসা করে। আমি আর নিকুঞ্জ একে অপরকে আর চোখে এক ঝলক দেখে নিই। মনে মনে ভাবি, এইবার আর অমরের কাছ থেকে আসল কথা লুকাতে পারবো না। সাধুচরণ উত্তরটা দিল একটু অন্যরকমভাবে। সেটার ধাঁচ আমি আর নিকুঞ্জ ঠাউর করতে ঠিকই পারলাম। গ্রামের পরিবেশ অতীব মনোরম। সূর্যের তেজ আছে বটে, কিন্তু এতটাই গাছপালা ভর্তি যে গরমটা তেমন বোঝাই যাচ্ছে না। বিকেল পর্যন্ত সব ঠিকঠাক। গোল বাঁধল দেখলাম সন্ধ্যের থেকে। সন্ধ্যাটা নামেও ঝুপ করে। দিনের বেলায় যে গ্রাম লোক লস্করে গমগম করে, সন্ধে নামার সাথে সাথে সেই গ্রামে নেমে আসে নিস্তব্ধতা। ঝিঝির ডাক, সাথে পাল্লা দিয়ে ডেকে চলে শেয়াল। ছোট্ট ছোট্ট কুঁড়ে ঘরে জলে কেবল কুপি আর হ্যারিকেন। নিকুঞ্জ পান্থের ঘরের টেবিলের কাছে বসে গল্প লেখা শুরু করে দিয়েছে।
নামকরণ মোটামুটি একটা করেছে ঠিকই, তবে আমার পছন্দ হয়নি। নাম রেখেছে প্রেমের সিঁড়ি, বড়ই সেকেলে গোছের নাম। আমি অবশ্যই বলেছিলাম প্রেম করবি দিতে, তাতে নিকুঞ্জ বেশ রেগেই বলে, দেখ দেবী, তুই রবীন্দ্রনাথের লেখায় ডুবে থাকতে পারিস, আমি না। আসলে সবে মাত্র 2 দিন হলো বঙ্গদর্শন পত্রিকায় রবীন্দ্রনাথ নতুন ধারাবাহিক উপন্যাস চতুরঙ্গ এর প্রথম পর্ব দিয়েছে, তাই কথা বাড়ালাম না। অমর আমারই পাশে চৌকির উপর বসে ভাজা মটর খাচ্ছে। ট্রেনে থাকতে নিকুঞ্জ ওকে কিনে দিয়েছিল, তাই আয়েশ করে খাচ্ছে, আমার সাথে নানান রকমের পুঁথি বিষয়ে গল্প করছে। ঘরে আসলেন সাধুচরণবাবু। বুক পকেটের থেকে চেন ঘড়ি বের করে সময়টা দেখে নিয়ে বলেন, ঠাকুরকে রাতের খাবার দিতে বলি, 8টা যে বাজতে গেল। কথাটা শোনা মাত্রই অমর অবাক দৃষ্টিতে বলে ওঠে, হরি হরি, ওই সময় রাতের খাবার? 10টা 10:30 না বাজলে? এই মরেছে, এ তো দেখছি শিরে সংক্রান্তি এসে জুটেছে কপালে। বড় বড় চোখে সাধুচরণবাবু বিলাপ করে ওঠেন। এখানে অত রাতে কেউ খাওয়া দাওয়া করে না খোকা। কেন? পিশাচিনীর জন্য। ব্যাস, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। অমরের হাত থেকে মটরের ঠোঙা পড়ে ঘরের মেঝেতে ছড়াছড়ি, চোখে ভয় ও আতঙ্কের ছাপ। নিকুঞ্জও লেখা বন্ধ করে সাধুচরণের দিকে তাকিয়ে। আমি একবার অমরের দিকে তাকাচ্ছি, একবার নিকুঞ্জর দিকে। বলছি কি, নিজের জায়গায় ফিরে না হয় রাত করে খেও। এখানে যতদিন আছো ততদিন না হয় তাড়াতাড়ি রাতের বেলায় খাবারটা খেয়ে নিয়ে শুয়ে পড়ো। কথাগুলো ভয়ে ভয়ে বলে সাধুচরণবাবু ঘর থেকে চলে যান। অমর আমার দিকে চেয়ে দাঁত চিপে বলে চলে, ও এই জন্যই এখানে আসার তোর, মিথ্যাবাদিনী, পাপিনী, কুচক্রিনী, লেডি শুকুনি। হয়েছে বলা তোর, আমি কিছুই জানতাম না। মিথ্যে কথা বলবি না দেবী, তুই জাননি কুঞ্জ সব জানতিস। বেশ জানতাম, কিন্তু এখন তো আর ফিরে যাওয়ার উপায় নেই। অন্তত আজ রাত তো তোকে এই চটিতেই থাকতে হবে। তোরা বন্ধু না শত্রু? আমাকে ছোলা মটরের লোভ দেখিয়ে এই ভুতুরে গ্রামে নিয়ে এসেছিস। অমরের কাঁদো কাঁদো মুখের দিকে আমি আর তাকালাম না। নিকুঞ্জও তেমন পাত্তা না দিয়ে লেখালেখিতে মন দেয়। খেতে যখন বসলাম, সময় বলছে রাত্রি 8:45। রান্নার ঠাকুর গুণধর পিতলের হাতায় করে সব ভাত, ডাল, তরকারি, মাছ দিয়ে যাচ্ছে। দেওয়ার গতি যেমন, খাওয়ার গতিও তেমন। খেতে খেতেই সাধুচরণবাবু বলে ওঠেন, ঘরের কুচোগুলোতে জল নতুন করে ভর্তি করে দিয়েছি, আর রাতে বাইরে কলঘরে যাওয়ার দরকার নেই। ঘর লাগোয়া কলঘর যেটা আছে ওটাই ব্যবহার করো তোমরা। আর মনে রাখো, যাই হয়ে যাক, যারই গলার স্বর শোনো না কেন, দরজা খুলে বাইরে এসে কথা বলতে ভুলেও আসবে না। গরমের মধ্যে দরজা জানলা বন্ধ করে ঘুমানো যায়? আমি আর নিকুঞ্জ শুনছি কথাগুলো, তবে মন ভোজনেই। কথাগুলো ভালোভাবে আত্মসাৎ করছে অমর, খাবার তার মুখে রোচে না। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা সাধুচরণবাবু, এই পিশাচিনীর ঘটনাটা কি? মানে কোনো ইতিহাস? রাতে নাম নিও না, ধারের কাছে থাকলে শুনে নেবে। সাধুচরণের কথা শুনে অমর দূরের ঝোপগুলোর দিকে চায়। পাশ থেকে নিকুঞ্জ অমরকে বলে, বাবা অমর, দাহ পিশাচিনী কোনো কুকুর বা শেয়াল নয় যে আমাদের ঝোপ থেকে দেখবে। তুই চুপ কর,
বেশি কথা বলবি না, সবেতেই খালি ফাজলামো। অন্যদিকে সাধুচরণবাবু বলে চলেন, আজ থেকে 70-80 বছর আগের কথা। আমার ঠাকুরদা ঈশ্বর বিশ্বনাথ পটকবেলের কাছ থেকেই ছোটবেলায় এই ঘটনাটা শুনি। তাই বিলাসপুর গায়ে কুলীন কায়স্থ ঘর ছিল অনাদিমোহন বসুর। ওনার একটি খুবই সুলক্ষণা মেয়ে ছিল, নাম মাধুরীলতা। মেয়ের বয়স 12 পেরোনোর মুখে। বাপ অনাদি খুব চিন্তিত, পাছে মেয়ে অরক্ষণীয় হয়ে যদি সমাজে ঠাঁই পায় তাহলে গোবিন্দ ঠেকাতে পারে না তাকে। অনাদির আর্থিক অবস্থাও খুবই খারাপ ছিল নাকি। অন্যদিকে গায়ের উচ্চ গণৎকার শম্ভুনারায়ণ ছিল রায়বাড়ির কুলপুরোহিত। রায়কর্তা হলেন বিরাজমোহন। তা এ রায়বাবুর বয়স যখন 82, উনি খুবই অসুস্থ হন। সুস্থ হওয়ার কোনো লক্ষণই ওনার মধ্যে দেখা দেয় না। তখন এই শম্ভুনারায়ণ কুষ্ঠি বিচার করে বলেন যে যদি 12 বছরের কন্যার সাথে রায়কর্তার বিবাহ হয় তবেই তিনি সুস্থ হবেন। কিন্তু গায়ে কোন বাপ অসুস্থ জীর্ণ রায়কর্তাকে মেয়ে দেবে, এই নিয়ে চিন্তায় পড়ল রায়মহল। খবর ছুটল অনাদির কাছে। শম্ভুনারায়ণ টাকার লোভ দেখিয়ে এই অনাদির একমাত্র মেয়ে মাধুরীলতার সাথে রায়কর্তার বিয়ে দেয়। কথায় বলে বিশ্বাসে মেলায় বস্তু। অবাক কাণ্ড। রায়কর্তা সুস্থ হলেন, কিন্তু বিয়ের ঠিক বছর 3 মধ্যেই তিনি মারা যান। মাধুরীলতার বয়স তখন 15 পূর্ণ হয়ে 16, যাকে শাস্ত্রে বলে ষোড়শী। আসল ঘটনা এইবার। কথাটা বলতেই একটা ঠান্ডা হাওয়া এসে দালানের কুপিটাকে নিভিয়ে দেয়। দালান কোঠা পুরো ঘুটঘুটে অন্ধকার। মাগো! উফ, পিশাচিনি নয়, হাওয়ায় কুপি নিভে গেছে। কিছুক্ষণের মধ্যে রান্নাঘর থেকে ঠাকুর গুণধর আরেকটি কুপি হাতে নিয়ে এসে নিভে যাওয়া সলতের মুখের কাছে ধরে দালান আগের মতো আলোকিত করে। আমরা খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে 3 বন্ধুতে মিলে সাধুচরণবাবুর ঘরের দিকে যাই। ঘরে গিয়ে বসতেই সাধুচরণবাবু বলতে শুরু করেন আবার, রামমোহন বাবুর অক্লান্ত লড়াইয়ে সতীদাহ নিষিদ্ধ আইন পাশ হয়ে গেছে বহু বছর আগে, কিন্তু কিছু কিছু গ্রামের গোড়া ব্রাহ্মণরা সেই প্রথা গোপনে চালু রেখেছিল। তার মধ্যে এই বিলাসপুরও ছিল। মাধুরীলতার কাছে যখন খবর ছুটল যে তাকে জ্যান্ত চিতায় উঠতে হবে মৃত স্বামীর সাথে, ওই দিনই সে রায়মহল থেকে পালিয়ে যায়। লোকজনেরা অভ্যুক্ত নেকড়ের মতো তাকে খোঁজ করতে থাকে। মাধুরীলতা চেয়েছিল কোনো প্রকারে গোড়া সিপাইয়ের কাছে গিয়ে এই কথাটা জানাবে, কিন্তু ভাগ্য বাঁধ সাজল তার সামনে। ধরা পড়ল সে। গ্রামের প্রতিটা মানুষের পায়ে ধরে আকুতি মিনতি করে বাঁচবার জন্য, কিন্তু কোনো ফলই হলো না। শম্ভুনারায়ণ খুব ধূর্ত মানুষ ছিলেন। তিনি জানতেন এই সতীদাহের কথা সেপাইয়ের কানে গেলে আদালত তাকে মৃত্যুদণ্ড দেবে। তাই দিনে নয়, মধ্যরাতে সতীদাহের ব্যবস্থা করলেন। ঢাক ঢোল কাসর ঘণ্টা উলু সিঁদুরে একাকার বিলাসপুর শ্মশান। গ্রামের মেয়েরা মাধুরীলতাকে বেনারসি আর গয়নাকাঠি পরিয়ে তাড়ি খাওয়ায়। তারপর নিয়ে চলে চিতার দিকে। জোর করে চিতাতে বসিয়ে আগুন দিতেই মাধুরীলতার চিৎকার। লাঠিয়ালেরা লাঠির দিয়ে আঘাত শুরু করে তার উপরে। অবশেষে চিতার আগুনে সতী হয় মাধুরীলতা। তার শেষ কথা
এটাই ছিল। আমি যেমন পড়লাম তেমন সবাই পড়বে, সবাই। তৈরি থাক তোরা, তৈরি থাক। এটুকু বলে নিয়ে থামলেন সাধুচরণ। আমরা তিনজনেই চুপচাপ। রাত ধীরে ধীরে বাড়ছে। তারপর সাধুচরণ আমায় বলেন, এরপর প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। নিশুতি রাতে বিলাসপুরে মেয়েলিশোরের কান্না শব্দ সকলেই শুনতে পায়। শম্ভু নারায়ণের কুঠির সামনে এসে কান্নার বেগ খুবই বাড়ে। ভিতর থেকে শম্ভু নারায়ণ জিজ্ঞাসা করে ওঠে, বলি কে কাঁদে রে দুয়ারে এত রাতে? হ্যাঁ? কথাটা বলা মাত্রই বাইরে থেকে উত্তর দেয়, ঠাকুর, আমি বিধবা হয়েছি, সতীদাহের ব্যবস্থা করো। এই কথা শুনে শম্ভু নারায়ণ রেগে গেলেন। মাঝরাতে আমার দুয়ারে বসে তামাশা করছিস, দেখবি মজা? হ্যাঁ? বলেই দরজা খোলে। আর মুহূর্তের মধ্যে গ্রামবাসীরা শম্ভু নারায়ণের চিৎকার শুনতে পায়। চিৎকার শুনে সকলে খিড়কি দোর খুলে দেখে দাউ দাউ শিখায় শম্ভু নারায়ণের কুঠির আগুনে জ্বলছে। তারপর থেকে এই দাহ পিশাচিনীর ডাকে যেই সাড়া দেয় তার কুঠির পুরো ছাড়খাড় হয়ে গেছে মানুষ সমেত। কথাগুলো শুনে আমি প্রশ্ন করি, আচ্ছা, আপনি ওই দাহ পিশাচিনীকে সামনাসামনি দেখেছেন? না, তবে রোজ রাতেই তার কান্না শুনতে পাই। আমরা তিনজনে নিজের নিজের ঘরে ফিরে এসে খিড়কি কপাট বন্ধ করে হ্যারিকেনের শিখা কমিয়ে শুয়ে পড়ি। গরম লাগছে, ঘুম কিছুতেই আসছে না। তবুও ঘুমানোর চেষ্টা করছি। ঘুম ঘুম ভাবটা সবে এসেছে এমন সময় একটা ধিমি মেয়েলি কান্নার শব্দ কানে আসে আমার। ধীরে ধীরে চৌকিতে উঠে বসি। তারপরে গিয়ে যাই খিড়কির দিকে। শিক খুলে খিড়কির একটা পাল্লা আলতো করে খুলে বাইরে যাই। একটা লম্বা কালো ছায়াকে দূরে দেখতে পাচ্ছি, কিন্তু যার ছায়া তাকে দেখা যাচ্ছে না। অন্যদিকে কান্নার শব্দটা জোরালো হতে থাকে। তারপর আসে সেই ভয়াবহ মুহূর্ত। কালো ছায়া এগিয়ে যায় আর চোখের সামনে আসে এক বিকট দেহ মূর্তি। শরীরের চামড়া পুড়ে ঝলসে গিয়ে কালো। পড়ে থাকা দেহের কাপড়ের অবস্থা আরো খারাপ। এদিক ওদিক কুঠিরের দরজার দিকে সেই পিশাচিনী চাইতে থাকে। আমি পাল্লার ফাঁক দিয়ে দেখে চলেছি দৃশ্য। উফ, মনের গতি যে কি হারে বাড়ছে সে কেবল আমিই জানি। মুহূর্তের মধ্যে আমার খোলা খিড়কির দিকে চোখ পড়তেই আমি ভয়ে কাঠ। লাল দুটো চোখ রক্ত জবার মতো। হঠাৎ কান্না থামিয়ে সে লোলুপ নজরে হাসতেই আমি আরো ভয়ে পিছিয়ে যাই। হয়তো আমায় পিশাচিনী দেখে ফেলেছে, যা ভাবনা তাই। সে এগোতে থাকে সাধুচরণের পান্থের দিকে। আমি খুব সাবধানে পাল্লা বন্ধ করে আবার চৌকিতে এসে বসি। ঘরটা কেমন যেন থমথমে হয়ে গেছে। হঠাৎ দরজায় টোকা পড়তেই আমি কেঁপে উঠি। পিশাচিনী আমার চৌকাঠে। দেবী দরজা খোল, আমি অমর, সাথে নিকুঞ্জ আছে।
তাড়াতাড়ি খোল, একা ওই ঘরে থাকতে পারছি না, দেরি করিস না রে, খোল। আমি ঠায় বসা চৌকিতে। ও এই মাধুরীলতাই গলার স্বর নকল করেছে অমরের। পরক্ষণেই আবার বাইরে থেকে ভেসে আসে স্বর, দেবী, অমর ঠিকই বলছে, দরজা খোল, আরে আমরা পিশাচিনী নই। আমি চৌকির উপর বসে কাঁপছি, ঘেমে পুরো জল। মনে হচ্ছে যদি দরজা খুলি তাহলে ওই পিশাচিনীর হাতে মরতে হবে আমাকে, নইলে এই ঘর আগুনে জ্বলবে। আবে লেডি শুকুনি, ঘুম দিচ্ছিস? অমরের তীব্র গালি শুনে আর থাকতে পারলাম না। মনে মনে ঠিক করে নিলাম, যদি পিশাচিনীর হাতে মরণ লেখা থাকে তাহলে তাই সই। এগিয়ে গেলাম দরজার দিকে। দরজার হুড়কো খুলতেই চমকে উঠি। হ্যারিকেন হাতে সত্যিই অমর, আর অমরের পাশে কাঁধে হাত রেখে দাঁড়ানো নিকুঞ্জ। ধরে প্রাণ এলো। হ্যারিকেন হাতে অমর আমার ঘরে ঢুকতেই নিকুঞ্জর উপর কালো রঙের কিছু একটা ঝাঁপিয়ে পড়তেই নিকুঞ্জ চিৎকার করে ওঠে। খিলখিলিয়ে হাসি ভয়ানক সেই কালো মূর্তির। আর রক্ষে নেই। দাহ পিশাচিনী নিকুঞ্জর গলা টিপে তার ঘাড়ের কাছে মুখ নিয়ে যেতে থাকে। আমি আর অমর একে অপরের হাত ধরে কি করব বুঝতে পারছি না। হঠাৎ মাথায় একটা কথা মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে হ্যারিকেনটা অমরের হাত থেকে নিয়ে সেটার কাঁচটা খুলে চৌকির চাদর টানি। ধরাই আগুন। মুহূর্তের মধ্যে আগুনের ঝলকানিতে দাহ পিশাচিনী ভয়ে চিৎকার দিয়ে নিকুঞ্জকে ছেড়ে হাওয়ার মতো অদৃশ্য হয়ে যায়। চৌকাঠের সামনে শুয়ে নিকুঞ্জ কাঁপছে। অমর আমায় জিজ্ঞাসা করে ওঠে, কিরে, এমন কেন হলো? উত্তর দিই, যে মেয়ে আগুনকে ভয় পায় তার হাত থেকে বাঁচতে তাই আগুনেরই সাহায্য নিলাম। তোরা যখন আমার ঘরে এসেছিলি হাতে তোদের হ্যারিকেন ছিল, তাই জন্যেই ধরেনি তোদের। দেবীদি থামতেই আমরা সবাই চুপ। দেবীদি দুলে দুলে পাখার বাতাস খাচ্ছে চৌকিতে বসে। কমলা সামান্য হেসে নিয়ে বলে, গরমের মধ্যে আগুনের গপ্প খারাপ লাগলো না। কটমট নজরে দেবীদি কমলার পানে চায়, তারপর আগের মতো হুকোয় টান দিয়ে ধোঁয়া ছাড়তেই থাকে। এতক্ষণ আপনারা শুনছিলেন শান্তনু দাসের কলমে দাহ পিশাচিনী। দেবীদির ভূমিকায় প্রিয়াঙ্কা দে, কমলা রচিতা, কমলার বাবা সুবল সর্দার, বসুধা মৌমিতা ঘটক, বাচস্পতি ঠাকুর অরূপ, মাধবী দেবত্রী মাইতি, অমর শুভময় মল্লিক, নিকুঞ্জ শুভম মিত্র, মাঝি সৌমদিত্য রায়, সাধুচরণ রাহুল অধিকারী, শম্ভুনারায়ণ অচ্যুতা, পিশাচিনীর ভূমিকায় ঈশানী, গল্প পাঠে মৌমিতা দে, আবহ নির্মাণ নীলাভ চ্যাটার্জি ও মধুরিমা ঘোষ, পোস্টার ডিজাইন পৌলমী চ্যাটার্জি, গল্পের সূত্রধার অরূপ। এইরকম আরও ভিন্ন স্বাদের গল্প নিয়ে বহ্নি পতঙ্গ আবার আসবে আগামী রবিবার। শুনতে থাকুন, পাশে থেকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বহ্নি পতঙ্গকে আরও সুন্দর করে সাজিয়ে তুলুন। ধন্যবাদ।